আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো ভাইয়ের রোমান্টিক অত্যাচার গল্পের 8 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সাদীপ চোখ নামিয়ে দাঁড়িয়ে মেঝের দিকে ভ্রু গুটিয়ে তাকানো, তার মুখমণ্ডল জুড়ে ধূসরের সূক্ষ্ম চাউনির বিচরণ। ধূসর একই কথা আবার শুধালো, বললি না কত টাকা নিয়ে নিয়েছিস? সাদীপ যুক্তভুক্ত উত্তর খুঁজে পেল না। চশমা ভাঙা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেললো কি? নাহলে ধূসর কোনোদিন এভাবে জিজ্ঞাসা করতে আসতো না নিশ্চয়ই। কাজটা নেটগার্ড ঠিক হয়নি। সাদীপ সাফাই গাইতে আস্তে করে বলল, চশমার ফ্রেমটা অনেক দামি, বেতন পেয়ে কিনেছিলাম, প্রিয় ছিল খুব। তাই বলে এভাবে রিয়েক্ট করবি? ধূসরের স্বর প্রচণ্ড ধীর, যেন সামান্যতম মেজাজ নেই। সাদীপ তাকিয়ে বলল, তুমি তো জানো ভাইয়া পিউ কী পরিমাণ চঞ্চল। ওকে আমি এমনিতেই বকি, কখনো বকেছি? আজ নিশ্চয়ই আমার খারাপ লেগেছে, তার জন্যই। ধূসর সামান্য হেসে বলল, তুই পিউকে বকিস না, কারণ তোর বকার মতো কোনো কাজই করেনি ও, আমি অন্তত দেখিনি। পিউ যেভাবে আমার জিনিসপত্র এলোমেলো করে, ঠিক সেভাবে তোরটাও কখনো স্পর্শ করেছে? তুই না ডাকাও দিয়ে ঘরে আসে না পর্যন্ত, আজ সেইভাবেই প্রথমবারের মতো তুই ওকে বকেছিস। আমার জানা মতে ঠিক যেইভাবে প্রথমবার ও তোর কোনো একটা জিনিস ভাঙলো। সাদীপ অবাক হয়ে না পারলো না, যে মানুষ বাড়িতে থাকে না ঠিকঠাক, এত খবর তার নখপর্দনে কী করে? একটু চুপ থেকে বলল, আমার রাগ হয়েছিল বলে ওভাবে বলেছি। ওকে তো তুমি বকো ভাইয়া, তার বেলা দেশে ফেরার পর কদিন সুন্দর করে ব্যবহার করেছো, তারপর যখন আস্তে আস্তে তুমিও দেখলে পিওর একটা কাণ্ড, সেই থেকে তো আজ অব্দি আমিও কখনো দেখিনি তুমি ওর সাথে একটা ভালো করে কথা বলেছো। ধূসর শান্ত অথচ স্তব্ধ স্বরে বলল, আমার আর তোর ব্যাপার এক নয় সাদিফ, সেটা তুই না জানলেও আমি জানি। তোর চশমা ভেঙেছে, কয়টা চশমার প্রয়োজন তোর? আমি দেবো, এটুকু দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু পরের বার আমি না দেখি জানো তুই প্রিয়র সাথে উঁচু গলায় কথা বলেছিস। শীতল হুমকিতে সাদিপ কপাল কুচকে এলো। আকাশ থেকে বলল সে। ধূসরের এত দরদি হয়ে ওঠার কারণ বুঝলো না। ধূসর লম্বা পায়ে হেঁটে ধরেছে। সাদিপের মেজাজ খারাপ হলো। যেখানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সেখানে ধূসর থেকে টাকার গরম দেখালো। কত টাকা আছে ওর? রাগ চেপে রাখতে না পেরে বললেও, বেকার মানুষের টাকার বড়াই বিষ দাঁত ছাড়া সাপের নেই। সাদীপ ধমর করে দরজা আটকালো। কথাটা চাপা সরে বললেও কানে পৌঁছালো ধূসরের। শুনতে পেয়েই কদম স্থিত হলো খানিক। কটে মোটে চিবুকে সে চোখ বুঝে শ্বাস টেনে ঢোক গেলে, তবে দাঁড়ালো না। সে এখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো ধূসর। এতদিন ধরে যা তাকে বলে করানো যায়নি, আজ এক মুহূর্তে ঠিক করলো তাই করার। এরপর চশমার গোডাউন ছুঁড়ে মারবে সাদীপের মুখের উপর। আফতাব শিকদার বারবার নরম লোক, অফিসে যাবেন, ফিরবেন, খাবেন, বই পড়বেন, মাঝে মাঝে টেলিভিশনে খবর দেখবেন, পত্রিকা পড়বেন, এইসব রুটিন। কথা কম বলেন, ঝামেলায় কম জড়েন। এই জন্য তিনি 4 ভাইয়ের মধ্যে বাবা মায়ের প্রিয় ছিলেন, সাথে ভাইদেরও। এমনকি ভাতিজিদেরও ভীষণ পছন্দ করেন ওনাকে। অথচ মানুষটার একটাই আক্ষেপ, নিজের ছেলেটাই বিগড়ে যাচ্ছে, তাকে একটুও মানে না। কানের কাছে মালা চেপেও নিতে পারলেন না ব্যবসায়ী। ভাবতে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ফুড়ে। তার এত দুঃখ, অথচ রুবাইদা বেগম এতেই সন্তুষ্ট। ধূসর যাই করবে তাতেই যেন মুহূর্ত। অবশ্য 1000 বার খানিকও কারণ আছে। মিনা বেগমের পেটে তখন পিউ, বাড়িতে পুরুষ বলতে ছিল না কেউ, বিয়ে ছিল রোজকার কাজে। ছোট ভাই আনিসের বিয়ে হয়নি তখনও। জবা বেগম ছিলেন বাপের বাড়ি, আর রুবাইদা বেগম গিয়েছিলেন পুষ্পকে স্কুল থেকে আনতে। বাড়িতে মিনা বেগম একাই ছিলেন, সাথে অনেক দিনের পুরনো বুয়া। তাদের স্পর্শ কুল কাছাকাছি হওয়ায় রুবাইদা ভাবলেন যাবেন আর আসবেন। তাছাড়া ডেলিভারির ডেট ছিল 5 দিন পর। চিন্তার কিছু নেই বলি ওইটুকু সময় একা রেখে গেলেন মিনা বেগমকে। অথচ বিপদটা যখন তখনই বাঁধলো। তলপটের ব্যথায় ঘুম ছুটে গেল মিনা বেগমের। নাম দেখে আসর্কতায় পিছলে পড়লেন, লুটিয়ে গেলেন মার্বেল মেঝেতে। বুয়াও চলে গেছে। কিছুক্ষণ হলো ফাঁকা বাড়িতে গহনির শব্দে দেওয়ালে মিলিয়ে গেল। সেই সময় সবাই স্কুল থেকে ফিরেছে। ধূসর বয়স তখন 10-এর কোঠায়। কক্ষে ফিরতে গেই কনকর হলো বড় মায়ের চাপা আত্মনাদ। পিট ব্যাগ থেকে মাছ হয়তো ফেলে রেখে ছুটল সে। ব্যথায় অবস্থা খারাপ মিনা বেগমের। ধূসর দিশেহারা হয়ে পড়লো। এতটুকু মানুষ কী করবে, কোথায় ধরবে? মাথায় ঢুকলো না। বাড়ির কাউকে ফোন করে সময় নষ্ট করা যাবে না, তাই বুদ্ধি করে সবার আগে ফোন লাগালো পরিচিত ডাক্তারের নিকট। 10 মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স এলো। পুরোটা সময় ধূসর মিনা বেগমের মাথার কোলে নিয়ে বসেছিল। ছোটো ছোটো হাত বিশ্রামহীন বুলিয়েছে ওনার চুলে। মিনা বেগম সব বুঝলেও কথা বলার শক্তি নেই, নেতিয়ে পড়েছেন। হাসপাতালে নিয়ে হলো ওনাকে। ধূসর সঙ্গে সঙ্গে চলল। মানুষ অতটুকু হলেও বুদ্ধিমান, চটপট কম ছিল না এর। এই মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছে সেই সাথে। যদিও পারিবারিক ডাক্তারের সাহায্যে হুমায়ুন ছিলেন। এরপর ধূসর পরিবারের বাকিদের খবর দেয়। ধীরে ধীরে তারাও কাজ ফেলে ভিড় করলো হাসপাতালে। আফতাব শিকদার প্রথম দিকে রাগারাগি করলেন ছেলের উপর, কেন আরও আগে জানালো না তাদের। নিজে পাকামো করলো, নিজে এত বড় ঝুঁকি নিল। অথচ আমজাদ শিকদার প্রাণ ভরে দোয়া করলেন, ছেলেটা না থাকলে কি হতো আজ। ধূসরের কোনো দিকে মন নেই, সে মনোযোগ দিয়ে প্রার্থনায় ব্যস্ত। বড় মায়ের চিৎকার ছটফটানি নিজ চোখে দেখেছে সে। কষ্টে বুক ছেড়ে যাচ্ছে তার। সে তো মায়ের মতোই আদর করে নোকে। এরপরই ওটির থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। ডক্টর হুমায়ুন আহমেদ জানালেন মেয়ে হয়েছে। আমজাদ শিকদার মনে মনে ক্ষুণ্ণ হয়েছিলেন, যদিও আশা করেছিলেন ছেলের, কিন্তু বুঝতে দেননি কাউকে। হেসে আড়াল করেছিলেন। তবে সব থেকে যে মানুষটা বেশি খুশি হয়েছে সে ছিল ধূসর। বড় মায়ের সব কষ্ট শেষ, আর ব্যথা করবে না ভেবে আনন্দ পেয়েছিল। অনুভূতি পেয়ে
অনুমতি পেয়ে সবাই যখন মিনা বেগম আর সাধ্য জন্মনি ও পিউকে দেখতে গেল, মিনা বেগম সবার প্রথমে ধূসরকে কাছে ডাকলেন, কোমল কণ্ঠে বললেন, আমার মেয়েকে সবার আগে তুই নে ধূসর, আজ তোর জন্য বেঁচে ফিরলাম। ধূসর কাপা হাতে তুলে পিউকে কোলে নেই, পিউ কুটি কুটি পা ছড়ে কাঁদছে। মিনা বেগম হামা করে কেঁদে ওঠেন। আদর্শবা থেকে ধূসর আর ধূসরের কোলে থাকা পিউকে জড়িয়ে ধরেন। পরিবারের সবাই বড় ছেলে হয় চোখের মণি ধূসর। ওই ঘটনার মাত্রাটা যেন বৃদ্ধি পেয়েছিল আরও, কিন্তু সেই ছেলে এত ভালোবাসার মূল্য দিল না। আবদেব শিকদারের ভাবনায় কেটে গেল কারো জুতো শব্দে, আর চোখে একবার বিছানায় শুয়ে থাকা রুবায়দা বেগমের দিকে চোখ বোলালেন। সারাদিন কাজবাজ ছেড়ে কিছুক্ষণ হয়েছে শুয়েছেন, দেখতে দেখতে আওয়াজটা দরজার কাছে এসে থামলো। অবস থেকে অনুমতি চাইলো, আসবো। গলার শরবতে ঐশুক যেন তিনগুণ ভরে গেল আফতাবের। হঠাৎ এই মানুষটা তার ঘরে কেন? কৌতূহল চাপিয়ে কণ্ঠটা একটু ভারী করে জবাব দিলেন, এসো। রুবায়দা বেগম তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসলেন। ক্লান্তি সব ছুটে গেছে কপাল। ছেলের গলা পেতেই ধূসরকে দেখেই গদগদ হয়ে বললেন, আয় বাবা আয়, ভেতরে আয়। আবদাম শিকদারের মনে হলো 6 বছরের ডিক্টোকে ডাকলেন তিনি। এত দামড়া ছেলেকে কেউ এভাবে আহ্লাদ করে ডেকে ধূসর ভেতরে এসে দাঁড়ালো। আফতাব শিকদার বিছানায় ইশারা করে বললেন, বসো। ধূসর বসলো না, যা দেখে অথিত ভঙ্গিতে মাথা নাড়ালেন আফতাব। সহ্য সীমা বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? ধূসর একবার মায়ের দিকে তাকালো, যিনি আগ্রহ করে দেখছেন তাকে। এরপরে বাবার দিকে ফিরে সরাসরি ঘোষণা করলো, কাল থেকে অফিসে যেতে চাই আমি। বয়স্ক মানুষ দুটো একচোটে ধাক্কা খেলেন। দুজন একে অপরের দিকে হা করেছে রইলেন। ছেলের দিকে ধূসর একটুও ভাবনান্তর হলো না। পরপর বলল, আমি কাল থেকে ব্যবসায় বসবো। রুবায়দা বেগম অস্থির চিত্রে শোধালেন, সত্যি অফিসে যাবি? সান্ত্বনা দেওয়ার মতো একটা কথা। না তা নয়, এতদিন বলেও আফতাব শিকদার হাত উঁচিয়ে থামিয়ে দেন ওনাকে। সন্দেহন কণ্ঠে বললেন, ভেবে বললে তো পরে মত বলবে নাকি? ধূসর টানটান হয়ে দাঁড়িয়ে জবাব দেয়, তুমি আমাকে চেনেও, মুহূর্তে মুহূর্তে মত বদলাটা নিশ্চয়ই আমার সাথে যায় না। যা বললাম ভেবে চিন্তেই বলেছি। আফতাব শিকদার চুপ করে যান। ধূসর বাড়িয়ে গেল। তিনি বিমূর্ত হয়ে চেয়ে থাকলেও ফুলে হাসলেন, বুক ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। যাক, অবশেষে ছেলের সুমতি হলো। পিউ ঘরে দরজা আটকে বসেছে। সে দরজা থেকাথেকি করে খুললো না, গেল না। তখন ঝোঁকের বসে বকঝকা করলে এখন হাসপাস করছে সাদীপ। এই নিয়ে জ্যৈষ্ঠভরের মতো চক্কর কাটলো পিউর দরজার সামনে দিয়ে। তারপর ভেবেচিন্তে বাড়ি দিল কাঠের উপর। নরম কণ্ঠে ডাকলো, পিউ খোল না দরজাটা। অবস্থ থেকে উত্তর এলো না। সাদীপের মাথা খারাপ হয়ে গেল। সে দিক দিশা খুঁয়ে লাথি বসালো দেওয়ালে। খিটমিট করে বলল, অসহ্য, যেমন যে কর, খুলতে হবে না দরজা। রেগে মেগে নিচে নামলো সাদীপ। ধূসর ভাই বকতে বকতে শেষ করে দিল, পিউ তো এরকম করে না, তাহলে তার বেলায় এসবের মানে কি? সাদীপের মুখের ভঙ্গি দেখে অসহায় শ্বাস ফেললেন জবা বেগম। তার পড়েছেন মহাঝামেলায়। এত বড় বড় ছেলেমেয়েদের বাচ্চামো দেখতে দেখতে অতিষ্ঠ তারা। মিনা বেগম পিওর উদ্দেশ্য বললেন, কি একটু বলেছে যাতে দাঁত ঝরে গেছে ওনার। খেতে হবে না তোকে, শুধু খাবারটা প্রচুর খালি। দেখিস কী করি, একদিন না একদিন দরজা তো খুলবি, তাই না? পিউ ঘরের দরজার ভেতর বোম হয়ে বসে কান্নাকাটির ফলে নাকমুখ ললিত। একটা সামান্য চশমার জন্য সাদীপ এভাবে বলবে, এই স্বপ্ন ভাবা যায় না। পিওর ঠোঁট পুনরায় ভেঙে এলো। রাগটা আসলে কার উপর লাগছে সে নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ধূপধাপ করে পড়ার টেবিলে বসলো, গিয়ে খাতা বের করলো। কলম সহতে গড়বড় করে কিছু কথা উড়ে এলো। তারপর সারা পৃষ্ঠে জুড়ে অভিযোগ লিখলো ধূসরের নামে। আপনার জন্য আমাকে সাদীপ ভাইয়াও কত শোনালেন আজ। আপনার জন্য আমার কপালে আর কত শনি আছে ধূসর ভাই। যদি না আপনি পেতনিটাকে ঘরে বসিয়ে আনতেন, আমি নিশ্চয়ই কাঁদতাম না, রাদিফও আপনাকে ফোন করতো না, তাহলে ওর পেছনে ছুটতাম না আমি, আর একদম ধাক্কা লাগতো না সাদীপ ভাইয়ের সাথে। এই যে ওনার প্রিয় চশমা ভাঙলো, এইসব দোষ আপনার। আমি বারবার নিরপরাধ মানুষ, অথচ তাল আমার পিঠে পড়ে। ধূসর ভাই, আপনি একটা চোর, অনুমতিবিহীন আমার মন চুরি করেছেন, আবার তা নিয়ে ছিনিমিনি খেলছেন। চোরের সাথে সাথে আপনিও একটা দজ্জাল, শেয়ানা লোক। বাকিদের বেলায় মুখ থেকে রস ঝরে, আমার বেলায় ওষুধের মতো অতীত কেন? আমার ভালোবাসা কেন বোঝেন না ধূসর ভাই? এখন যদি ভালোবাসেন গল্পটা অন্যরকম হতো না। এই যে আমি মেহমান করে দরজা আটকে বসে আছি, একটু সান্ত্বনা তো দিতে আসতেন। এসে নরম স্বরে ভালোবেসে জিজ্ঞাসা করতেন, কী হয়েছে? বিশ্বাস করুন, আমি সেখানে ভুলে যেতাম সব। আপনি মানুষটা এমন কেন ধূসর ভাই? কেন এত পাষাণ? একটা পাথরের সাথে মাথা ঠুকলেও সেখান থেকে রক্ত বের হয়, তাহলে আপনি পাথরের চেয়েও খারাপ। দড়ি টানার আগেই দরজার ফের টোকা বলল। বিরক্ত হয়, ভাবে সাদীপ বা অন্যরা বসে রইল দরজা খুলবে না ভেবে। তখনই উপর থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত অপরিচিত কণ্ঠস্বর, পিওর চোখ বেরিয়ে এলো। বিস্মিত হয়েছে সে। ধূসর সত্যি এসেছে, বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। তারপর হস্তউল্ল হয়ে খাতা উল্টে বইয়ের চূড়ার ভাজে লোকানো চটপট পাই এসেই ছিটকানি টেনে খুললো। ধূসরকে দেখতে হলে ছোটো ছোটো পিওর চোখ একসাথে তুলতে হয়। সে এখনও কি একই কাপড় পরে? পিও একটু অবাক হলো। ধূসর মাত্রাধিক পরিপাটি না হলো, নিজেরটুকু ভালো বোঝে। বাড়ি ফিরে এক মুহূর্ত বাইরের কাপড় থাকে না সে, তাহলে উনি কি এখনও রুমে যায়নি? তখন এই ধূসর মোলায়েম কণ্ঠে শোধালো, কী হয়েছে? পিওর উষ্ঠ আলাদা পার হয়ে পড়ে। খাতে লিখে কথাগুলো মাথায় আসে। সে এরকম কিছু লিখে এলো না। মিলযুক্ত ঘটনার মুহূর্তের মধ্যেই মন ভালো হয়ে গেল তার। ধূসর খানিকক্ষণ তার মলিন চেহারা খানি দেখলো, জিজ্ঞাসা করলো, খাবি না? পিউ নড়ে ওঠে, হ্যাঁ আয়। ধূসর পা বাড়াতেই পিউ ডেকে বলল, শুনুন। ধূসর ফিরে না তাকিয়ে বলল, কি? পিউ ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, মারিয়া আপু আপনার কেমন বন্ধু? ধূসর তাকালো, কেন?
এমনি তোর পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। কাঠখোট্টা জবাবে পিউ মুখ কালো করে বলল, আপনি এমন কেন করছেন ধূসর ভাই? আপনার যে একটা মেয়ে বন্ধু আছে আগে তো কখনো শুনিনি, হঠাৎ ইনি কোথা থেকে উদয় হলেন? উনি শুধু আপনার বন্ধু তো? ধূসর চোখ শুরু করে বলল, তুই খেতে আসবি, হ্যাঁ বা না? গুরুতরের সাথে পিউ ঠোঁট উল্টাই, অনেক কিছু বলতে চেয়েও ব্যর্থ হয়, হাত পা ছুটতে ছুটতে হাঁটতে নাই, সাথে কাঁদো কাঁদো গন্ধে বলে, যাচ্ছি, সবসময় আমার সাথে সবাই এমন করে, আর আপনিও তো এক ধাপে গিয়ে আপনার মেজাজি শোরুমের ধমকানো অফার যেন আমার জন্যই বরাদ্দ। পিউ ভাবলো ধূসর সুন্দর না শোনার ভান করবে, সচরাচর যা হয়, অথচ পেছনটাইকে ধূসর বলে ওঠে, তুই তো চাই চাস যে নিজে এসে আত্মসমর্পণ করে তাকে বন্দি না করার উপায় আছে। পিউ থমকালো, ঘুরে তাকালো, চোখ পিটপিট করে বলল, তার মানে? ধূসর ভ্রু নেচিয়ে বলল, সোজা হাট। পিউ তবুও দাঁড়িয়ে ধূসর নিচের দিকে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে আবার তাকালো, ঠান্ডা স্বরে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোকে যেন টেবিলে পাই। ধূসর ঢুকে গেল কামরায়। পিউ অবধ মনে চেয়ে রইল, কী বললেন ধূসর ভাই? এরপর নিজেকে সামলিয়ে সিঁড়ি বেয়ে নামলো। অত্যধিক রাগে শরীরের রক্তগরম হলো সাদিফের, দাঁত কেড়ে মেরিয়ে ওপরে বিবশ রইল। এত সময় ধরে ডাকলো, অথচ পিউ পাত্তা দিল না, পাত্তা কি একটা উত্তর অব্দি দেয়নি। অথচ যেই মাত্র ধূসর হয়ে এলো, দরজা খুলে গেল। পিউ নিচে নামতে সবাই এমনভাবে তাকালো যেন আগন্তুক এগিয়ে আসছে। নিজের সিঁড়িটায় পা রাখতেই রাজু ছুটে এসে হাত ধরলো, ভীষণ অনুতপ্ত হয়ে বললো, সরি পিউ আপু, আমার জন্য এত বকা শুনলে আজ? আবার একদম ঠিক হয়নি বড় ভাইকে ফোন করা, তাহলে এসব কিছু হতো না। রাদীপের ফর্সা মুখ টকটকে হলো, কেঁদে দেবের ছেলেটা পিওর প্রতি ভালোবাসা গভীর তার, এত কিছু হবে কে জানতো? পিউ মুচকি হেসে বললো, ধরবো কাল ছোটো ভাইয়ের সাথে কেউ রাগ করে? তুমি তাহলে আমার পর রেগে নেই? পিওর গাল টেনে বললো, একটুও না। সে মুহূর্তে রাদীপের ঠোঁটে হাসি পড়লো, চকচকে চোখ মুখে মাথা তুলিয়ে বললো, তাহলে ঠিক আছে। সুমনা বেগম বললেন, ও পিউ, কখন থেকে ডাকছি তোকে, আয় আয় খেতে বস। মিনা বেগম বললেন, ওর ধূসরে ঝাড়ি না খেলে আসলে পেট ভরে না। পিওর মনে হলো কথাটা সঠিক, নাহলে যার নামে অভিযোগ লিখে খাতা ভরালো তার এক ডাকে দরজা খুললো কেন? সে চাই ধূসর বকুক, রাগ দেখাক, ধূসর লোককুটি বা থাপ্পড় দেবে বললেও পিওর কিছু হয় না। সেখানে সাদীপের একদম মুখেই কেঁদে ফেললো আজ। কি অদ্ভুত, যাকে ভালোবাসা চাই তার সব কিছু কি এত ভালো লাগে? পিউ আশা ধীরে এসে বসলো চেয়ারে। সাদীপ তুষার খণ্ডে নিয়ে বসে তখনও, ডালমাবে তাকানো বারণ যেন। মিনা বেগম মাছের বড় একটা টুকরো একটা প্লেটে তুলতে তুলতে বললেও, ধূসরের খাবারটা রুমে দিয়ে আসি। জবা বেগম বললেন, আমি যাই, আমাকে দাও। এরই মধ্যেই আমজাদ শিকদার, আফতাব আর আরিশ নেমে এলেন নিচে। ওনাদের দেখে জবা বেগম গেল না আর। এই নিয়ে আবার একটা কাহিনী হবে। পুষ্প ওরা সবাই আসতেই টেবিল বললো কানাই কানাই। আফতাব শিকদারের মুখে হাসি হাসি। ওর পর হাসুজুর চেহারাটা দেখা গেল। আমজাদ শিকদার লম্বা পাঞ্জাবের হাতে গুটিয়ে ছোট্ট একটা বাটির ভেতর হাত ধুলেন, ওনার থালায় ভাত দিলেন রুবাইদা বেগম। আমজাদ ভাত মাখতে মাখতে হঠাৎ জিজ্ঞাসা করলেন, ধূসর খাবে না? প্রত্যেক ঝটকা খেলো, টুটির বেগে তাকালো ওনার দিকে। এতগুলো চোখ একসাথে আসার পরায় সামান্য হতভম্ব হলেন আমজাদ। না মানে দেখছি না টেবিলে, ডাকো তো। গত 2 বছরে ধূসর বাপচাচাদের সাথে একবারও টেবিলে দেখা খায়নি। খেতে বসলে তোলা প্রসঙ্গ তার অপছন্দ, বিদায় ভদ্রতার সহিত এড়িয়ে গেছে বারবার। প্রথম জানতে চাইলেও ধীরে ধীরে বিষয়টা বোধগম্য হতেই তারা আবার জিজ্ঞাসা করতেন না। আজ এতগুলো বছর পর প্রত্যাশার বাইরে কিছু শুনে সবাই অবাক চোখে চেয়ে রইল। রুবাইদা বেগম ভাত তোলা চামচটা ওভাবে ধরে আছেন, এইমাত্র স্বাভাবিক রইলেন আফতাব শিকদার। নিরুদ্যোগ সে পিওর ঠোঁট দেয়, এক হচ্ছে না। বড় চোখ দুটো মারাত্মক আকার পেয়েছে। পুষ্প ভাত গেলতে পারছে না। আনিশা হতভক চেয়ে মিনা বেগম মিনমিন করে বললেন, না মানে ও তো খায় না এখন। আমজাদ শিকদার পুষ্পকে বললেন, ওকে ডেকে আনো যাও। পুষ্প ওঠার আগেই ধূসর নামতে দেখা গেল। সোজা এসে পিওর মুখোমুখি বসলো সে। এই দৃশ্য অনেক দফা হৈচট খেলো সকলে। আমজাদ শিকদার চুপ করে গেলেন। ধূসরকে বসতে থেকে কথা হারিয়ে গেল সবার। মূর্তিপূর্ণ চেয়ে এলো যেন। ঋতুর খাবার চিবানো ছাড়া শব্দ নেই এখানে। একে অন্যের দিকে জিজ্ঞাসা নিয়ে তাকাচ্ছে। একজন আরেকজনকে ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করছে, কি ঘটনা? ধূসর খাবার বাড়ার সময় আমজাদ শিকদার বললেন, ওকে বড় মাছের টুকরোটা দাও। মিনা বেগমের হাত সেখানে স্থিত হলো, বিরাট বিস্ময় সমেত। স্যামের পানি চাইলেন। ধূসর নির্বিকার, ঘটনার রামাতা কেউ কিছু বুঝতে পারছে না। সুমনা বেগম শর্তপণে জবা বেগমকে শুধলেন, কি হচ্ছে বলো তো শিশু আপা? ভাইজানের হঠাৎ কে হলো? জবা বেগম বোকার মতো দুদিকে মাথা নেড়ে বললেন, জানি না রে। রুবাইদা বেগম হিসাব করছেন ধূসর ব্যবসায় যাবে, এটা কি ভাইজান জানতে পেরেছেন? সেজন্য ওর প্রতি ভাইজানের সব রাগ মিটে গেল। আফতাব শিকদার মিটুয়ে দিয়ে হাসলেন সবার চেহারা দেখে। তখন আনিসের কানের পাশে মুখ এনে বললেন, মেজো ভাই কিছু বুঝতে পারছো? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আফতাব মৃদু হেসে বললেন, বলছি দাঁড়া। এরপরে তিনি আনন্দ নিয়ে ঘোষণা করলেন, একটা সুসংবাদ আছে। সকলের মনোনিবেশ ঘুরে গেল। আফতাব মিনা বেগম বলছেন, আপনাদের ছেলে সুবুদ্ধি হয়েছে ভাবি। সে আগামীকাল থেকে অফিসে যাবে বলেছে। এটা ঘোষণা ছিল না, ছিল উচ্চ শব্দে বিদ্যুৎ চমকানোর। পিওর মাথায় চক্কর দিল শুনে। প্রত্যেকে কিং বুড়ুমো হয়ে তাকালো ধূসরের দিকে। ভ্রুক্ষেপহীন ছেলেটা সুস্থের ভঙ্গিতে গ্লাসে চুমুক দিয়ে পানি খাচ্ছে। মিনা বেগম চোখ কপালে তুলে বললেন, সত্যি বলছো? আফতাব শিকদার
আফতাব শিকদার হেসে মাথা নাড়লেন, বললেন, ওকে জিজ্ঞাসা করুন, সামনেই তো আছে। কিন্তু তার আগে জবা বেগম হন্তহীন ভঙ্গিতে বললেন, সত্যি ধূসর, তুই অফিসে যাবি? ধূসর ছোটো করে বলল, হুম। সকলে ঠোঁটে হাসি ফুটলো, কেউ লম্বা করে মুখ প্রশান্ত শ্বাস টানলো। এবার আর তাদের বিয়েতে আপত্তি করবে না বাবা, ধূসর ভাই চমৎকার কাজ করেছেন। সে লাজুক হেসে বিড়বিড় করলো, আমার ডেয়ারি মিল্কটা। মিনা বেগম হয়ে হয়ে করে বললেন, দেখলেন তো, আমি বলেছিলাম না, সময় হলে ধূসর ঠিক সিদ্ধান্ত নেবে। মিলল তো। আমজাদ শিকদার খুশি খুশি কোনটা শোধালেন, আমি ভীষণ খুশি হয়েছি ধূসর, এতদিনে আমার কথা রেখেছো তুমি। ধূসর কিছু বললো না। অবশেষে যে তুমি ব্যবসায় আসছো, রাজনীতি ছাড়ছো ভেবে আমি আনন্দিত। ধূসরের খেতে থাকা হাতটা থেমে গেল। আপনাকে কে বললো চাচ্ছু আমি রাজনীতি ছাড়ছি? আমজাদ শিকদার কপাল কোচকালেন। মানে? ধূসর সপুষ্ট জবাব দিল, আমি রাজনীতি কখনো ছাড়বো না, দুটো একসাথেই সামলাবো। আমজাদ শিকদার হাসাহাসি চেহারায় দপদপ করে নেমে গেল। এরকম আহত হলেন আমজাদ শিকদার নিজেও। উদ্বিগ্ন নিয়ে বললেন, দুটো একসাথে কী করে সামলাবে? ব্যবসা করা মুখের কথা নয়। দেখে গেল দুই নবীর পা দিতে গিয়ে সব ডুবলো। সেটা সময় বলে দিক বাবা, এমনি ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই। ছেলের অগ্রত উত্তর আফতাবের পছন্দ হয় না। আমজাদ শিকদারের চেহারা থমথমে হলো, বিরক্তি করলেন না, মনে মনে ভাবলেন, আগে তো ব্যবসায় বসুক, এরপর মন বসে গেলে রাজনীতির নিচ থেকে ছেড়ে দেবে। ধূসরের এই সিদ্ধান্তে সবাই পুলকিত হলেও সাদিবের চেহারা ঘুটঘুটে হয়ে আসে অন্ধকারে। খাওয়া মন্তর হয়েছে কেন বুঝতে পারিনি। ধূসর ওর উপর জেদ ধরি করলো এমন, নির্ঘাত কথাটা শুনতে পেয়েছে। অনুশোচনা হলো সাদিবের। ধূসর তার বড় ভাই, তাকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক হয়নি, ক্ষমা চেয়ে নেবে বরং। তখনই সাদিবের চোখ পড়লো প্রিয়র দিকে। প্রিয় অনুভূতির নেই ধূসরকে দেখছে, ঠোঁটের কোনো এক চিলতে হাসি। পরপর ধূসরের দিকে তাকালো সাদীপ, ধূসর খাচ্ছে, খাওয়ার ফাঁকে আচমকা তাকালো, চোখে চোখে হলো প্রিয়র সহিত। ধূসর হাসলো কিনা বুঝে গেল না, একটু চেয়ে দেখি আবার চোখ নামালো সে। সাদীপের অদ্ভুত অনুভব হয়, অস্থির লাগে। খাবার মাঝপথে ফেলেই উড়ে দাঁড়াই, প্রশ্ন করলে বলে যাই খাওয়া শেষ। তো আজকে তো আজকের গল্পটা এখানেই শেষ বন্ধুরা। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে